নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভোটার তালিকার এসআইআর এর পর রাজ্যে বাদ পড়েছে অন্তত 10 লক্ষ ভোটারের নাম। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এমনটাই জানালো ভারতের নির্বাচন কমিশন। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করল রাজ্য স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষা গ্রহণের 71 দিনের মাথায় এই ফল প্রকাশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাজ মাধ্যমে জানালেন শুভেচ্ছা বার্তা। কলকাতা মেট্রোর ব্লু লাইন নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটে শীঘ্রই আসছে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তন। পুরো লাইনে টানেল ভেন্টিলেশন থেকে স্টেশন কুলিং সবই নতুন করে সাজানো হচ্ছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে। ভারতীয় রেলের গতি, নিরাপত্তা ও যাত্রী সেবায় আসছে পরিবর্তন। 16টি ট্রেনে বদলানো হচ্ছে পুরনো আইসিএফ কোচ, তার বদলে লাগানো হবে আধুনিক স্টেইনলেস স্টিলের এলএইচপি কোচ। এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে আগেই চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দুটি চিঠির পরই দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য ডাক দিল নির্বাচন কমিশন। সোমবার দুটি উদ্বেগজনক সিদ্ধান্ত নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া ভাষায় চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দ্বিতীয় চিঠি পাঠিয়েছিলেন তিনি। পরপর দুটি চিঠির পরেই দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে বৈঠকের জন্য ডাকল নির্বাচন কমিশন। শুক্রবার 5 সদস্যের প্রতিনিধি দলকে নিয়ে আসতে বলা হয়েছে দিল্লির নির্বাচন সদনে। এক বিবৃতিতে প্রকাশ করে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত আলাপ চালিয়ে যেতে তারা আগ্রহী। সেই সূত্রে তৃণমূলের প্রতিনিধি দলকে সকাল 11টায় আয়োজিত বৈঠকে ডাকা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অনুমোদিত প্রতিনিধির সঙ্গে আরও 4 জন সদস্য এই বৈঠকে যোগ দিতে পারবেন। পাশাপাশি দলের পক্ষ থেকে বৈঠকে কারা উপস্থিত থাকবেন তাদের নাম ও ব্যবহৃত গাড়ির বিবরণ কমিশনের নির্ধারিত ইমেল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। তৃণমূলের নেতৃত্বে গত 23 নভেম্বর নির্বাচন কমিশনকে চিঠি লিখে সাংসদের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়েছিলেন। তার আগে জুলাই মাসে কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে আরও সুগঠিত যোগাযোগ ব্যবস্থা তৈরি করার প্রস্তাবও দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি ইস্যুতে দ্বিতীয়বার চিঠি পাঠিয়েছিলেন? মমতা দুটি সিদ্ধান্তের বিষয়ে তীব্র আপত্তিও তুলেছিলেন। প্রথম, সদস্য প্রকাশিত রিকোয়েস্ট অফ ফর্ম অনুযায়ী রাজ্যে সিইও দফতরের তরফে বাইরে থেকে 1000 ডেটা এন্ট্রি অপারেটর এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের উদ্যোগ। 2 নম্বর, বেসরকারি আবাসন কমপ্লেক্সের ভিতরে ভোট কেন্দ্র স্থাপনের প্রস্তাব। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এতদিন ডেটা এন্ট্রি সংক্রান্ত জরুরি কাজের জন্য জেলা প্রশাসনই প্রয়োজন মতো অস্থায়ী কর্মী নিয়োগ করত। বর্তমানে বিএসকে কর্মী এবং চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমেও কাজ চলছে স্বাভাবিকভাবে। তাহলে হঠাৎ করেই সিইও দফতরের পক্ষ থেকে আলাদা করে বছরভর বিপুল সংখ্যক কর্মী নিয়োগের দরপত্র কেন? কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করতেই কি এই প্রক্রিয়া? এমনই প্রশ্ন তুলছে মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, যে দায়িত্ব এতদিন জেলা স্তরের অফিসাররা সামলাত তা হঠাৎ করেই কেন্দ্রীয়ভাবে সিইও দফতরে কেন নিতে চাইছে? এই সিদ্ধান্তকে তিনি সময়সূচি ও উদ্দেশ্য দুটি সন্দেহজনক বলে আখ্যা দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত। মতুয়াগড়ে দাঁড়িয়ে এসআইআর ইস্যুতে বিজেপিকে তোপ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর প্রক্রিয়া নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। এই আবহেই মঙ্গলবার মতুয়াগড়ের সভা থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন প্রশাসনিক প্রধানের। বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত। মতুয়াগড় ঠাকুরনগরে দাঁড়িয়ে এসআইআর ইস্যুতে বিজেপিকে তোপ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা নির্বাচনের বাকি আর কয়েকটা মাস। তার আগে বাংলায় এসআইআর প্রক্রিয়া করা নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি। এই আবহেই মঙ্গলবার ঠাকুরনগরে সভা করেন মুখ্যমন্ত্রী। আর সেই সভা থেকেই ভোটের ঠিক কয়েক মাস আগে বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্যদিকে বাংলায় কথা বললে যেভাবে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তা নিয়েও সরব হন প্রশাসনিক প্রধান। একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকেও তোপ দাগেন তিনি। স্রেফ বাংলা বলার অপরাধে দেশের বিভিন্ন প্রান্তে হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলাভাষীদের। কোথাও ধরপাকড়, কোথাও বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এমনকি বাংলায় কথা বলায় কর্মক্ষেত্রেও হেনস্থার শিকার হতে হচ্ছে। অন্তত এমনটাই অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের।
এই ইস্যুতে একাধিকবার সরব হয়েছেন তৃণমূল নেত্রী। এসআইআর ইস্যুতে ফের একবার বাংলা এবং বাঙালি অস্মিতায় শান দিলেন তিনি। এসআইআর প্রতিবাদে মঙ্গলবার ঠাকুরনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন। আর সেই সভা থেকেই তৃণমূল নেত্রী বলেন, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি, বীরভূমে জন্মেছি, না হলে আমাকেও বাংলাদেশি বলে দিত। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশ হিসেবে বাংলাদেশকে আমি ভালোবাসি, কারণ আমাদের ভাষা এক। যারা বাংলাদেশি তারা বাংলায় কথা বলে অভ্যস্ত, হঠাৎ কি করে বদলাবে? প্রশ্ন প্রশাসনিক প্রধানের। এরপরেই তার অভয় বার্তা, ভয় পাবেন না, বিজেপি ভয় দেখিয়ে প্রচার করছে, আমি থাকতে কারোর গায়ে হাত দিতে দেব না। আমি বীরভূমে জন্মগ্রহণ করেছি, তাহলে আমাকেও কবে বাংলাদেশি বলে দিত? ভাগ্যিস। অবশ্য বাংলাদেশকে আমি খুব ভালোবাসি দেশ হিসেবে, কারণ কাল আমাদের ভাষা এক। জিওগ্রাফিক বাউন্ডারি আছে, পলিটিক্যাল বাউন্ডারি আছে, ঐতিহাসিক বাউন্ডারি আছে। কিন্তু আপনি বীরভূমে যান, দেখবেন ওদের কথার টান আলাদা। আপনি অশোকনগরে যান না, ভাষার টান আলাদা। বনগাঁয় ভাষার টান আলাদা। চলে যান আপনি বর্ধমানে, ভাষার টান আলাদা। চলে যান মালদায়, ভাষার টান আলাদা। চলে যায় বাঁকুড়া পুরুলিয়ায়, ভাষার টান আলাদা। কত রকম ভাষা, কত রকম বৈচিত্র্য। তাই তো সেই কথা, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ছোটবেলা থেকে পড়ে এসছি। আজকে ভয় দেখাচ্ছে, আমি আপনাদের এই কথা বলতে এসছি, ভয় পাবেন না। পাশাপাশি বাংলায় দ্রুত এসআইআর করা নিয়েও প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এসআইআর করতে হবে না আমরা বলিনি, আমরা বলেছি কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। এসআইআর করতে 3 বছর সময় লাগে, আপনারা 2 মাসে করতে চাইছেন। নির্বাচনের আগে গায়ের জোর দেখিয়ে বাংলায় এসআইআর করা হচ্ছে বলেও এদিন মন্তব্য করেন তৃণমূল নেত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। 10 জন সাংসদের প্রশ্নের উত্তর দিয়ে কমিশন নিজেদের স্বচ্ছতা প্রমাণ করুক, লাইভ বৈঠক চাইছেন অভিষেক। জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা এবং সিদ্ধান্ত নিয়ে জোরদার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ ডেরেক ওব্রায়েন প্রথমে 23 নভেম্বর কমিশনকে চিঠি পাঠিয়ে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করার অনুরোধ করেছিলেন। সেই আবেদন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরপর 2টি সতর্কতামূলক চিঠির পর অবশেষে নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। শুক্রবার দিল্লি নির্বাচনী সদনে 5 সদস্যের তৃণমূল প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডাকাও হয়েছে। কিন্তু এই আমন্ত্রণকে কেন্দ্র করে আরও বড় প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার দাবি, যদি নির্বাচন কমিশন সত্যি স্বচ্ছতা ও নিরপেক্ষতার কথা বলে, তবে মাত্র 5 জনের বদলে 10 সাংসদের সামনে আলোচনা করতে আপত্তি কোথায়? সোশ্যাল মিডিয়ায় তার বার্তা, সরকারের তরফে মনোনীত সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা জনগণের ভোটে নির্বাচিত সাংসদদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। অভিষেক জানিয়েছেন, তৃণমূল প্রতিনিধি দল কমিশনের কাছে মাত্র 5টি স্পষ্ট প্রশ্ন রাখতে চায়। তার জবাব দিতে চাইলে বিরোধীদের সামনে লুকোছাপার প্রয়োজন নেই। তার প্রস্তাব, বৈঠক যদি সত্যি খোলামেলা হয় তবে সেটি সরাসরি লাইভ সম্প্রচার করা হোক, যাতে দেশবাসী পুরো প্রক্রিয়াটি দেখতে পান। এদিকে রাজনৈতিক মহলও এই ঘটনা প্রবাহকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে কমিশনের 2টি উদ্বেগজনক সিদ্ধান্তকে কেন্দ্র করে যে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছিলেন, তারপরই কমিশনের তরফে আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের মত। তবে কমিশনের এই পদক্ষেপ সত্ত্বেও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ক্ষোভ কিছুতেই কমছে না। তাদের অভিযোগ, স্বচ্ছতার দাবি করা কমিশনের আচরণ বারংবারই প্রশ্ন তুলছে আসলে তারা কতটা নিরপেক্ষ। প্রসঙ্গত, সোমবার 2টি উদ্বেগজনক সিদ্ধান্ত নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী 2টি সিদ্ধান্তের বিষয়ে তীব্র আপত্তি তুলেছিলেন। 1, সদ্য প্রকাশিত রিকোয়েস্ট অফ ফর্ম অনুযায়ী রাজ্যের সিইও দপ্তরের তরফে বাইরে 1000 ডেটা এন্ট্রি অপারেটর এবং 50 জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের উদ্যোগ। 2, বেসরকারি আবাসন কমপ্লেক্সের ভিতরে ভোট কেন্দ্র স্থাপনের প্রস্তাব।
মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল এতদিন ডেটা এন্ট্রি সংক্রান্ত জরুরি কাজের জন্য জেলা প্রশাসনই প্রয়োজন মতো অস্থায়ী কর্মী নিয়োগ করত। বর্তমানে বিএসকে কর্মী এবং চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের মাধ্যমে কাজও চলছে স্বাভাবিকভাবে। তাহলে হঠাৎ করেই সিও দপ্তরের পক্ষ থেকে আলাদা করে বছরভর বিপুল সংখ্যক কর্মী নিয়োগের দরপত্র কেন? কোনো বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ হাসিল করতেই কি এই প্রক্রিয়া? এমনই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। টানা 12 ঘন্টা ধরে মন্ত্রীপুত্রকে জিজ্ঞাসাবাদ করল ইডি। রাত 10:30 নাগাদ ইডি দপ্তর থেকে বেরোলেন দমকল মন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসু। 12 ঘন্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ। রাত 10:30 নাগাদ অবশেষে ইডির দপ্তর থেকে বেরোলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর পুত্র সমুদ্র বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে সোমবার সকালে তাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মতোই সমস্ত নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন তিনি। ইডি সূত্রে খবর, সোমবার সকাল 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সুজিত পুত্র সমুদ্র। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ, যা চলে দীর্ঘক্ষণ। অবশেষে রাতের দিকে সিজিও থেকে বেরোতে দেখা যায় তাকে। কিন্তু এই 12 ঘন্টা ধরে সমুদ্রকে কি জিজ্ঞাসা করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা? জানা গিয়েছে, সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও নগদ টাকা উদ্ধার করেছিল ইডি। সেই সূত্র ধরেই তলব করা হয় তাকে। সোমবার ইডি দপ্তর থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হন সমুদ্র, কিন্তু মন্তব্য করতে চান না তিনি। সুজিত পুত্র বললেন, একটা তদন্ত চলছে, সেই নিয়েই ওনারা যা জিজ্ঞাসা করেছেন আমরা সেটারই উত্তর দিয়েছি। সমুদ্র পেশায় ব্যবসায়ী। বাইপাস সংলগ্ন এলাকায় একটি ধাবা রয়েছে তার। বেশ কয়েকদিন আগে শহরের একাধিক জায়গায়, বিশেষ করে সুজিত বসু ও তার আত্মসহায়ক তথা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি অভিযানের সময় সমুদ্র ধাবাতেও যান কেন্দ্রীয় তদন্তকারীরা। ঘণ্টার পর ঘণ্টা সেখানে তল্লাশি চালায় তারা। দিনভর তদন্ত চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডিভাইস এবং সর্বোপরি 45 লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছিল ইডি। এরপরই তলব করা হয় সমুদ্রকে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অয়নশীলকে গ্রেফতার করার পর তার বাড়িতে চলা একটি তল্লাশি অভিযানের সময় উদ্ধার করেছিল পুর নিয়োগ দুর্নীতির নথি। পরবর্তীতে এই দুর্নীতির সঙ্গে বিপুল আর্থিক লেনদেন জড়িয়ে গেলে তদন্তভার নিয়ে নেয় ইডি। এরপর 2024 সালের জানুয়ারি মাসে ফের তল্লাশি। তদন্তকারীদের র্যাডারে এই প্রথমবার চলে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আর সেই সময় তার লেকটাউনের দুটি বাড়িতে দীর্ঘ তল্লাশির পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে ইডি। হাই নিউজ নেটওয়ার্ক। মধ্যরাতেও সিইও দপ্তরের সামনে ধুন্ধুমার। এসআইআর এর কাজের অতিরিক্ত চাপের অভিযোগ নিয়ে সোমবার পথে নেমেছিলেন বিএলও অধিকার রক্ষা কমিটি। মঙ্গলবার সকালেও এক টানা অবস্থানে বিএলও সংগঠন, বেড়েছে নজরদারিও। এসআইআর এর কাজের অতিরিক্ত চাপের অভিযোগ নিয়ে সোমবার পথে নেমেছিলেন বিএলও অধিকার রক্ষা কমিটি। রাজ্যের সিইও দপ্তরে গিয়েছিলেন তারা। একটানা চলছে সেই বিক্ষোভ। মধ্যরাতে বিজেপি নেতা সজল ঘোষ সহ কয়েকজন সেখানে গেলে উত্তেজনা আরও বাড়ে। তবে সেই পরিস্থিতি কাটিয়ে বিএলও সহ তাদের সংগঠনের সদস্যরা অবস্থান অব্যাহত রাখে। মঙ্গলবার সকাল থেকেই সিইও দপ্তরের সামনে পরিবেশ থমথমে। পুলিশের ব্যারিকেড লাগানো হয়েছে, বেড়েছে নজরদারিও। জানা গেছে, সিইও দপ্তরের ভেতরে বিএলও অধিকার রক্ষা কমিটি 13 জন সদস্য অবস্থানে রয়েছেন। তাদের কথায়, আমাদের সহকর্মীরা যে মানসিক চাপের মধ্যে পড়েছে, প্রতিনিয়ত নিপীড়িত হচ্ছেন, তাদের কথা ভেবে এই অধিকার রক্ষা কমিটি তৈরি করা হয়েছে। গতকাল বিএলওদের মিছিল সিইও দপ্তরে পৌঁছালে প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর হঠাৎই সিইও দপ্তরের এক কর্মী বলেন, আপনাদের সঙ্গে সিইওর দেখা হবে না। এরপরে শিক্ষকদের বের করে দিতে বলেন তিনি। জানিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। তারা প্রশ্ন তোলেন, এভাবে কথা বলছেন কেন? প্রতিবাদে সিইও দপ্তরের মেঝেতে বসে বিক্ষোভ শুরু করেন বিএলওরা। পরে পুলিশ দিয়ে সেখান থেকে তাদেরকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়। অনেক রাত পর্যন্ত দপ্তরের ভেতরেই আটকে থাকেন রাজ্যের সিইও। 11:30 নাগাদ তাকে বাইরে বের করে আনা সম্ভব হয়। হাই নিউজ নেটওয়ার্ক।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর রাজ্যে বাদ পড়ছে অন্তত 10 লক্ষ ভোটারের নাম। এই পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবার এমনটাই জানালো ভারতের নির্বাচন কমিশন। এসআইআর শুরুর পর কমিশন জানিয়েছিল বর্তমান রাজ্যে মোট ভোটারের সংখ্যা 7,66,00,000-এর অধিক। ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজও চলছে। সোমবার সাংবাদিক বৈঠকে সিইও মনোজ কুমার আগরওয়াল জানান, এখনো পর্যন্ত ডিজিটাইজ হয়েছে মোট 4,55,00,000 ফর্ম। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর কতজনের নাম বাদ যাবে? এসআইআর শুরুর প্রথম থেকেই এই নিয়ে বেড়েছিল জল্পনা। গেরুয়া শিবিরের নেতারা নানা সংখ্যা বলেছে। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিক বৈঠকে জানান, এখনো পর্যন্ত 4,55,00,000 ফর্ম ডিজিটাইজ হয়েছে। কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত ডিজিটাইজেশনের পর 10 লক্ষ নাম বাদ পড়েছে। কমিশন সূত্রে খবর, ডিজিটাইজেশনের ভিত্তিতে যে 10 লক্ষের নাম বাদ গিয়েছে তার মধ্যে 6.5 লক্ষ মৃত ভোটার, এছাড়াও স্থানান্তরিত ভোটারও রয়েছে। আবার অনেকে এনুমারেশন ফর্ম নেননি কিংবা নিলেও বিএলওকে ফর্ম জমা দেননি। উত্তর কলকাতায় 10% নাম বাদ পড়েছে বলে খবর। কমিশনের বক্তব্য, প্রতি বছর ভোটার তালিকা আপডেটের জন্য সামারি রিভিশন হয়, সেখানে অনেক মৃত ভোটারের নাম বাদ পড়ে। সব মিলিয়ে কতজনের নাম এসআইআর এর শেষে বাদ পড়বে তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। কমিশন সূত্রে খবর, হিয়ারিং এর পরেও অনেকের নাম বাদ পড়তে পারে, ফলে ঠিক কতজনের নাম বাদ পড়বে তা নিয়ে এখনই আন্দাজ করা মুশকিল। হাই নিউজ নেটওয়ার্ক। অনলাইনে ফর্ম সাবমিট করতে গিয়ে অনেকেই সমস্যার মুখে পড়ছেন। সমস্যা সমাধানে বিশেষ বৈঠক করলেন সিইও মনোজ আগরওয়াল। সোমবার সার্ভারজনিত সমস্যায় নজর দিতে টেলিকম পরিষেবা সংস্থাগুলিকে ডেকে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও মনোজ আগরওয়াল। জিও, এয়ারটেল, বিএসএনএল সহ মোট 8টি অপারেটরের প্রতিনিধিরা আলোচনায় যোগ দেন। কমিশন সূত্রে খবর, এই বৈঠকে জানানো হয়েছে, নির্দিষ্ট এলাকায় ইন্টারনেটের ধীরগতির কারণে কোনো বিএলও যদি ফর্ম আপলোড করতে না পারেন তবে তিনি অবিলম্বে সংশ্লিষ্ট অ্যাপে নিজের অবস্থান ও সমস্যার তথ্য পাঠাবেন। অভিযোগ নথিভুক্ত হওয়া মাত্রই ইআরও এবং এইইআরও স্থানীয় পরিষেবা প্রদানকারী সংস্থাকে বিষয়টি জানাবেন। অপারেটররা আশ্বাস দিয়েছে সেই মুহূর্তেই সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি অগ্রগতির তথ্য বিএলও অ্যাপেই রিয়েল টাইমে পাওয়া যাবে। এই অ্যাপে রয়েছেন সব জেলার ডিইওরা, ফলে এই সমস্যার অভিযোগ পেলেই ডিইওরা নিজেরাই টেলিকম অপারেটরের সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করবেন, এমনই নির্দেশ দেওয়া হয়েছে সিইও দপ্তর থেকে। হাই নিউজ নেটওয়ার্ক। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করল রাজ্য স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষা হয়েছিল গত 7 সেপ্টেম্বর। পরীক্ষা গ্রহণের 71 দিনের মাথায় এই ফল প্রকাশ। ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রী ব্রত্য বসু সমাজ মাধ্যমে জানালেন শুভেচ্ছা বার্তা। নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করল রাজ্য স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষা হয়েছিল গত 7 সেপ্টেম্বর। পরীক্ষা গ্রহণের 71 দিনের মাথায় এই ফল প্রকাশ। westbengalssc.com, wbsschelpdesk.com ওয়েবসাইটে গিয়ে মিলছে এই ফল। নিজেদের রোল নম্বর দিয়ে লিখিত পরীক্ষার ফলাফল জানতে পারছেন চাকরি প্রার্থীরা। চলতি মাসের শুরুতেই প্রকাশ হয়েছে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের ফল। সেখানে ইন্টারভিউতে ডাক না পেয়ে অনেকেই এই ফলের দিকে তাকিয়েছিলেন। প্রাথমিকভাবে ফলাফল বা আনসার কি নির্দিষ্ট ওয়েবসাইটে দেখা নিয়ে সমস্যা তৈরি হলেও কিছুক্ষণেই তা মিটে যায়। কয়েক লক্ষ মানুষ একসঙ্গে ওয়েবসাইট খুলে ফল দেখার চেষ্টা করছেন বলে এই সমস্যা হচ্ছে বলে প্রাথমিক সূত্রে খবর। তবে রাত 8টার পর থেকে ফল দেখতে কোনোই সমস্যা হয়নি। প্রাথমিক ইন্টারভিউ লিস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত শিডিউল দ্রুত জানিয়ে দেবে কমিশন। শিক্ষামন্ত্রী ব্রত্য বসু সমাজ মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়ে লেখেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনায় এবং রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় সময় মতো ফল প্রকাশ করায় কমিশনকে সাধুবাদ। চাকরি প্রার্থীদের কাছে আবেদন সবকিছু স্বচ্ছতা ও নিয়ম মেনেই হবে, ভরসা রাখুন। উল্লেখ্য, এবার মোট 11টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়েছিল। এজন্য শূন্য পদের সংখ্যা ছিল 23,212টি। যদিও পরে সেই আসন বাড়বে বলেই জানা গিয়েছে।
কমিশন আগেই জানিয়েছিল, যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণীর শূন্য পদের আসনের সংখ্যা কম, তাই আগে সেখানে ভেরিফিকেশন শেষ করা হবে। সেই মতোই ৪ ডিসেম্বর একাদশ এবং দ্বাদশ যাবতীয় প্রক্রিয়া শেষ হলে তারপর নবম ও দশমের নিয়োগের জন্য ভেরিফিকেশন শুরু হবে। শূন্য পদের জন্য আসন সংখ্যা বৃদ্ধি করা হলে সেই বিষয়টিও ইন্টারভিউ এবং নথি যাচাই প্রক্রিয়ার আগে জানিয়ে দেওয়া হবে। এদিকে যোগ্য শিক্ষক শিক্ষিকা হিসেবে আন্দোলনকারী অনেকেই একাদশ দ্বাদশের মতো নবম দশমের তালিকাতেও নাম তুলতে পারেনি বলে ক্ষোভ জানিয়েছেন। আন্দোলনকারীদের দাবি, লিখিত পরীক্ষা একাদশ দ্বাদশে বহুজনই ৬০-এর মধ্যে ৬০ কিংবা ৫৯ পেয়েছেন, তবু তাদের ইন্টারভিউর ডাক আসেনি। অভিযোগ, অভিজ্ঞতা বোনাস ১০ নম্বর যোগ হওয়ায় নতুন পরীক্ষার্থীদের অনেকেই পিছিয়ে গিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখছে আবহাওয়ার খবরে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই। ৩ থেকে ৪ দিনে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ শীতের আমেজ বাড়বে। তাপমাত্রা কমলেও এখনই জাঁকিয়ে পড়ার সম্ভাবনা নেই রাজ্যে। তবে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে। ৩ থেকে ৪ দিনের দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ৩ থেকে ৪ ডিগ্রির তাপমাত্রা কমতে পারে বলেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২ থেকে ৩ দিনে কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রিতে নামতে পারে, অর্থাৎ শীতের আমেজ বাড়বে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরেই তাপমাত্রা একেবারে নামছে না। দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ, যা গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে বাংলায় দুর্যোগ হবে না। ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাব বাংলায় পড়বে না বলেই আপাতত আবহাওয়া দপ্তরের আপডেট। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১৩ থেকে ১৪ ডিগ্রিতে নেমেছে। সকাল ও রাতের দিকে শিরশিরানি বাড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। তাপমাত্রা কমবে, সাথে কুয়াশার দাপটও বাড়বে বলেই খবর। উপকূল সহ সকালের দিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। তবে ঘন কুয়াশার আপাতত কোনো সতর্কতা নেই। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। নভেম্বরের একদম শেষে বা ডিসেম্বরের শুরুতেই উত্তর পশ্চিম থেকে ঠান্ডা হাওয়ার দাপটও বাড়বে। হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রা, শীতের আমেজও বাড়বে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের আমেজ জমবে বলেই অনুমান করা হচ্ছে। উত্তরবঙ্গে শীতের আমেজ বাড়ছে। গত কয়েকদিনে ফের তাপমাত্রার পতনও হয়েছে। আপাতত আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা আরও নামবে আগামী সপ্তাহে। সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া। তাপমাত্রা যেমন নামবে তেমনি বাড়বে কুয়াশার দাপটও। ঘন কুয়াশায় দৃশ্যমানতাও কমে যেতে পারে। জারি রয়েছে সতর্কতা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।